হ্যালো এভরিওয়ান, অল্টারনেটিভ এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ থেকে শুরু হচ্ছে অল্টারনেটিভ এডুকেশনের বায়োলজি সিরিজ। সাথে থাকবো আমি সৌভিক সাহা। চলো আর দেরি কিসের, শুরু করি জীববিজ্ঞান জগতে আমাদের এই যাত্রা। আজকে আমরা পড়ব উদ্ভিদবিজ্ঞানের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন। এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো কোষের নামকরণ, কোষ, কোষের বৈশিষ্ট্য, কোষতত্ত্ব এবং কোষের প্রকারভেদ। আচ্ছা, আমরা যখন কারো সম্পর্কে কিছু জানতে চাই তখন কি করি? তখন প্রথমে আমরা তার নাম, সে কোথা থেকে এসেছে ইত্যাদি জানার চেষ্টা করি। তেমনি কোষ সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে কোষের নামকরণ কীভাবে হলো, কে করলেন ইত্যাদি সম্পর্কে জানা উচিত। তাই প্রথমে শুরু করছি কোষের নামকরণ দিয়ে। কোষের নামকরণের ঘটনাটি কিন্তু খুব মজার। আমাদের এই কোষের নামকরণ করেছিলেন হুক সাহেব। তিনি হলেন রবার্ট হুক। 1665 সালে রয়্যাল সোসাইটি অফ লন্ডনে তিনি যন্ত্রপাতির রক্ষক হিসেবে নিযুক্ত হন। নিযুক্ত হওয়ার পর তিনি ভাবলেন আগামী সাপ্তাহিক সভায় বিজ্ঞানীদের সামনে কিছু মজার বা ইন্টারেস্টিং কিছু উপস্থাপন করতে হবে। কি করা যায়? তিনি ভাবলেন অণুবীক্ষণ যন্ত্র নিয়ে কিছু করার। যা ভাবা সেই কাজ, বসে গেলেন অণুবীক্ষণ যন্ত্র নিয়ে। এখন অণুবীক্ষণ যন্ত্র নিয়ে কী করবেন? হঠাৎ চোখের সামনে তিনি একটি কর্ক দেখতে পেলেন। তিনি ভাবলেন, আচ্ছা, কর্ক তো নিরেট, কিন্তু পানিতে দিলে কর্কটি কিন্তু ভাসে। এটি কেন? তিনি খুব কৌতূহল বোধ করলেন। তাই তিনি কর্কটির একটি পাতলা সেকশন নিয়ে অণুবীক্ষণ যন্ত্রের নিচে ধরলেন। তারপর তিনি যা দেখলেন তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন ঠিক এই ছবির মতো ছোট ছোট কিছু বক্সের মতো একটি জিনিস। তার মনে পড়ল তিনি পাদ্রীদের থাকার জন্য ঠিক এমনই কিছু ছোট ছোট কক্ষ দেখেছিলেন, যেগুলোকে সেল বলা হয়। একইভাবে কয়েদিদের থাকার জন্য যে কক্ষগুলো, সেগুলোও কিন্তু এমনই, এবং সেগুলোকেও সেল বলা হয়। তাই তিনি এগুলোর নাম দিলেন সেল, এবং সেই থেকে শুরু হলো সেলের যাত্রা। তিনি তার অণুবীক্ষণ যন্ত্রে যা কিছু দেখেছিলেন এবং অনুধাবন করেছিলেন সব কিছু তিনি লিপিবদ্ধ করলেন একটি বইতে, এবং সেই বই হলো মাইক্রোগ্রাফিয়া। তারই অনুসন্ধান এবং যাত্রাকে এগিয়ে নিতে এগিয়ে এলেন আরেক হুক সাহেব। তিনি হলেন অ্যান্টন ভন লিউয়েনহুক। তোমরা আরও মনে করো না তিনি রবার্ট হুকের মেলায় হারিয়ে যাওয়া কোনো ভাই। তিনি কিন্তু একজন ডাচ বিজ্ঞানী। 1674 সালে তিনি প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেছিলেন। তার ব্যবহার করা অণুবীক্ষণ যন্ত্রটি ছিল 270 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন। অন্যদিকে রবার্ট হুকের ব্যবহার করা অণুবীক্ষণ যন্ত্র ছিল শুধুমাত্র 30 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন। তাই তিনি খুব বেশি তথ্য লিপিবদ্ধ করে যেতে পারেননি। অন্যদিকে অ্যান্টন ভন লিউয়েনহুকের অণুবীক্ষণ যন্ত্র বেশি বিবর্ধন ক্ষমতা সম্পন্ন হওয়ায় তিনি শুধু জীবিত কোষটি পর্যবেক্ষণই করলেন না, তিনি এর চারপাশের কোষ প্রাচীর এবং এর ভিতরের কোষীয় অঙ্গাণুগুলোকেও তিনি দেখলেন, এবং সেগুলো সম্পর্কে নানা রকম তথ্য তিনি লিপিবদ্ধ করলেন। এরপরে এলেন আরও দুজন বিজ্ঞানী। এদের একজন হলেন আর্নেস্ট রাস্কা এবং ম্যাক্স নল। তারা দুজনেই 1931 সালে সর্বপ্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর আমরা কোষ সম্পর্কে আরও নানা তথ্য জানতে পারা শুরু করে দিই। কোষকে আরও সূক্ষ্মভাবে আমরা পর্যবেক্ষণ করতে পারি এবং আরও ভালোভাবে তাদের সম্পর্কে জানতে পারি। এখন আমরা জানব কোষ সম্পর্কে। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে একটি প্লান্ট সেল বা উদ্ভিদ কোষ এবং ডান দিকে একটি অ্যানিম্যাল সেল বা প্রাণী কোষ। জীবদের গঠন ও কাজের একককে কোষ বলে। একটি বাড়ি তৈরি করার জন্য কি প্রয়োজন হয়? ইট, বালি, সিমেন্ট, রড, এগুলো। অনেকগুলো ইট পরপর সাজিয়ে কিন্তু পুরো বাড়ি তৈরি হয়। তেমনি আমাদের দেহ কিন্তু এই কোষগুলো দিয়ে তৈরি। একটি করে কোষ পরপর সাজিয়ে আমাদের দেহ তৈরি। অর্থাৎ আমাদের দেহ গঠন করতে কিন্তু কোষ দরকার। আবার আমাদের দেহের ভেতরে যে কাজগুলো হয়, অর্থাৎ শারীরবৃত্তীয় যে কাজগুলো, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে এই কোষ। তাই জীবদের গঠন ও কাজের একককে কোষ বলে। জীববিদ্যার যে শাখায় কোষ সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ কোষের আকারগুলো কেমন হবে,
এদের ভেতরকার যে অঙ্গাণু আছে সেগুলো ভূত অর্থাৎ দেখতে কেমন হবে এবং এদের রাসায়নিক গঠন কেমন হবে, এই কোষগুলো কীভাবে বিভাজিত হবে, এগুলো কীভাবে বিকশিত হবে, এদের ভেতরকার জৈবিক কার্যাবলী কীভাবে নিয়ন্ত্রিত হবে এবং এগুলো কীভাবে বেড়ে উঠবে বা বৃদ্ধি পাবে সেগুলো আলোচনা করা হয়, তাকে আমরা সাইটোলজি বা কোষবিদ্যা বলি। এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যে সাইটোলজি শব্দটি এসেছে গ্রিক দুটি শব্দ থেকে, একটি হলো কাইটোস এবং একটি লোগোস। কাইটোস অর্থ হলো ফাঁপা বা ফাঁকা বা সেল, আর লোগোস অর্থ হলো আলোচনা, অর্থাৎ কোষ সম্পর্কিত যে আলোচনা তাকে আমরা সাইটোলজি বা কোষবিদ্যা বলি। এরপর আমরা জানব কোষের বৈশিষ্ট্যগুলো। জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে, অর্থাৎ আমাদের জীবন সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রয়োজনীয় যত আণবিক উপাদান দরকার তা কিন্তু কোষে থাকে এবং এই আণবিক উপাদানগুলোর মধ্য দিয়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটে থাকে। সেই বিক্রিয়াগুলো দিয়ে কিন্তু আবার নতুন নতুন কিছু উপাদান তৈরি হয় এবং সেই উপাদান দিয়ে আমাদের দেহ গঠিত হয়। এই জন্য বলা হচ্ছে জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষে থাকে। প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে, অর্থাৎ যেসব আণবিক উপাদান কোষে থাকে না সেগুলো সে বাইরে থেকে গ্রহণ করতে পারে। কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলোকে সংশ্লেষ করতে পারে, অর্থাৎ একটু আগে যে সে কাঁচামালগুলো বাইরে থেকে গ্রহণ করলো সেগুলো সে ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি তৈরি করতে পারে এবং এই শক্তিগুলো ব্যবহৃত হয় ওই রাসায়নিক বিক্রিয়াগুলোতে, যার মাধ্যমে প্রয়োজনীয় সকল অণুগুলো তৈরি হয়, সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সে যে অণুগুলোকে তৈরি করলো সেগুলো ব্যবহার করে সে কোষগুলো বেড়ে ওঠে এবং সেগুলো খুবই সুনিয়ন্ত্রিতভাবে হয়। চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। কোষ তার বাইরের বিভিন্ন উত্তেজনা যেমন তাপ, চাপ, আলো এগুলোর প্রতি সাড়া দিতে পারে। একটি হোমিওস্ট্যাটিক অবস্থা বজায় রাখতে পারে। কোষ তার বাইরে হওয়া বিভিন্ন ঘটনা যেমন তাপ, চাপ, আলো এগুলোর প্রতি সাড়া দিয়ে তার ভেতরের যে অবস্থা সেগুলোর মধ্যে একটি সাম্যাবস্থা বজায় রাখে। এখানে হোমিওস্ট্যাটিক অবস্থা বলতে তাই বোঝাচ্ছে। হোমিওস্ট্যাটিক অর্থ হলো সাম্যাবস্থা। কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। পৃথিবীর এক এক জায়গায় কিন্তু এক এক রকম, প্রত্যেক জায়গার পরিবেশ কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন ধরো কোথাও নাতিশীতোষ্ণ, কোথাও অত্যন্ত গরম, আবার কোথাও খুব বেশি ঠান্ডা। তাই কোষগুলো সেই পরিবেশ অনুযায়ী অভিযোজিত হতে পারে এবং এই অভিযোজন কিন্তু একদিনে হয় না, তা কিন্তু বহু দিন লাগে, বহু বছর লাগে। তাই বলা হচ্ছে কাল পরিক্রমায় অভিযোজিত হতে পারে। কোষ সম্পর্কিত এত সব তথ্য জানার পর এগুলো লিপিবদ্ধ করা বা এগুলোকে একটি কাঠামোতে নিয়ে আসা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়ালো। তাই এরপর আমরা জানব কোষতত্ত্ব। কোষতত্ত্বের মাধ্যমে কোষ সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলোকে একত্রে একটি কাঠামোতে দাঁড় করা সম্ভব হলো এবং সেই কাজটি করলেন তিনজন বিজ্ঞানী। একজন হলেন ম্যাথিয়াস জ্যাকব স্নেডেন, দ্বিতীয়জন হলেন থিওডর সোয়ান। এই দুজন বিজ্ঞানী 1838 থেকে 1839 সালে প্রথম কোষতত্ত্ব দান করেন এবং তাদের কাজে সাহায্য করতে পরে এলেন বিজ্ঞানী রুডল্ফ ভার্চু। এরপর আমরা জানব কোষতত্ত্বে তারা কি বলেছিলেন। কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক, অর্থাৎ প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় দৈহিক গঠন ও দেহের অভ্যন্তরীণ শারীরবৃত্তিক যে কাজ সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে কোষ। কোষ হলো জীবনের মৌলিক একক। এর আগেই আমি বলেছি একটি বাড়ি তৈরি করতে যেমন অনেকগুলো ইটের প্রয়োজন হয়, ইটগুলো পরপর সাজিয়ে পুরো বাড়ি তৈরি হয়, তেমনি কোষ দিয়েও আমাদের দেহ তৈরি। বাড়ি তৈরিতে ইট যেমন একটি মৌলিক একক, তেমনি আমাদের দেহ তৈরির মৌলিক একক হলো কোষ। তাই বলা হচ্ছে কোষ হলো জীবনের মৌলিক একক। কোষ বংশগতির একক, অর্থাৎ বংশ পরম্পরায় একটি জীব থেকে তার বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশ ধরে যে বয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া তা কিন্তু কোষের ভিতরেই থাকে। কোষের ভেতরে যে নিউক্লিয়াসে যে ক্রোমোজোমগুলো থাকে
তাতে ডিএনএ থাকে। এই ডিএনএগুলোই বংশগতি ধারণ করে। পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। কোষের বিভাজনের মাধ্যমে একটি কোষ থেকে নতুন নতুন আরও কোষের সৃষ্টি হয়। এরপর আমরা জানব কোষের প্রকারভেদ। কোষকে বিভিন্নভাবে ভাগ করা যায়। তাদের মধ্যে একটি হলো শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের বিভাজন বা প্রকারভেদ। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, যথা এক দেহকোষ বা সোমাটিক সেল, দুই জনন কোষ বা গ্যামিট বা রিপ্রোডাক্টিভ সেল। প্রথমে আসি দেহকোষ বা সোমাটিক সেল। এটি একটি প্রাণীদেহের দেহকোষ এবং এটি একটি উদ্ভিদ দেহের দেহকোষ। জীবদেহের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলে। আমাদের দেহের অনেকগুলো কোষ নিয়ে একটি টিস্যু তৈরি হয়, আবার এক জাতীয় অনেকগুলো টিস্যু মিলে একটি অঙ্গ তৈরি হয়। একইভাবে এক জাতীয় কতগুলো অঙ্গ মিলে পুরো একটি তন্ত্র গঠিত হয়। তাই বলা হচ্ছে জীবদের অঙ্গ ও অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে দেহকোষ বলে। এর উদাহরণগুলো হলো উদ্ভিদের ক্ষেত্রে মূল, কাণ্ড ও পাতার কোষ এবং প্রাণীর ক্ষেত্রে স্নায়ুকোষ, রক্তকণিকা ইত্যাদি। এছাড়া দেহকোষের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এর যে ক্রোমোজোমগুলো থাকে তা কিন্তু ডিপ্লয়েড, অর্থাৎ দুই প্রস্থ। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোমগুলো তা কিন্তু জোড়া জোড়া, অর্থাৎ দুটি করে আছে। এই জন্য বলা হচ্ছে দুই প্রস্থ বা ডিপ্লয়েড, এবং এটিকে 2n দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট, জনন কোষ বা গ্যামিট বা রিপ্রোডাক্টিভ সেল। যৌন প্রজননের জন্য জননাঙ্গে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বহনকারী কোষকে জনন কোষ বলে। প্রাণীর বংশবিস্তার হয় যৌন প্রজননের মাধ্যমে। এর জন্য জননাঙ্গের কোষগুলো মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় এবং এই কোষগুলোর যে ক্রোমোজোম থাকে তা হলো হ্যাপ্লয়েড। এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ক্রোমোজোমগুলো কিন্তু একটি করে, অর্থাৎ এক প্রস্থ। এজন্য জনন কোষের ক্রোমোজোমগুলো হ্যাপ্লয়েড বা এন। জনন কোষের উদাহরণ হলো শুক্রাণু ও ডিম্বাণু। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটি হলো ডিম্বাণু এবং এটি শুক্রাণু। এরপর আসি নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষের প্রকারভেদ। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়, যথা আদিকেন্দ্রিক কোষ বা আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল এবং প্রকৃতকেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। প্রথমে আসি আদিকেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক সেলে। যে কোষে কোনো আবরণে বেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণে বেষ্টিত কোনো অঙ্গাণুও থাকে না, তা হলো আদিকোষ। ছবিতে তোমরা একটি আদিকোষ দেখতে পাচ্ছ। এখানে তোমরা দেখো যে নিউক্লিয়াসটি আছে তাতে কিন্তু কোনো আবরণ নেই, আবার অন্যান্য যে অঙ্গাণু আছে সেগুলোর কিন্তু কোনো বাইরে আবরণ নেই। তোমাদের বোঝার সুবিধার জন্য ডান দিকে কোনায় একটি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা আদিকোষের ছবি দেখতে পাবে। দেখো এই ছবিতে কিন্তু দেখা যাচ্ছে যে নিউক্লিয়াস এবং অন্যান্য অঙ্গাণু রয়েছে সেগুলোর বাইরে কিন্তু কোনো আবরণই নেই। আদিকোষের উদাহরণগুলো হলো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং মনোরা রাজ্যের সকল জীব। আদিকোষ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো এদের যে রাইবোজোম থাকে তা কিন্তু 70S। এখানে যে 70S এর যে এস আছে তা হলো ভেদবাগ ইউনিট। এই সম্পর্কে আমরা পরবর্তীতে জানব। এরপর আমরা জানব প্রকৃত কেন্দ্রিক কোষ বা প্রকৃত কোষ সম্পর্কে। যে কোষে আবরণে বেষ্টিত নিউক্লিয়াস থাকে তা হলো প্রকৃত কোষ। এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ, এই দুটোই কিন্তু প্রকৃত কোষ। প্রকৃত কোষ এসেছে আদিকোষ থেকে। লক্ষ লক্ষ বছর আগে যখন প্রথম প্রাণ সৃষ্টি হয় তখন কিন্তু সব আদিকোষই ছিল।
আদিকোষগুলো এককোষী, ধীরে ধীরে বহু বছর ধরে বিবর্তনের বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত প্রকৃত কোষে পরিণত হয়েছিল এবং এদের নিউক্লিয়াসগুলো কিন্তু 2 স্তর বিশিষ্ট আবরণী দ্বারা বেষ্টিত। এছাড়া অন্যান্য যে অঙ্গাণুগুলো সেগুলো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন আবরণী দ্বারা আবৃত। এই কোষ দ্বারা গঠিত যে জীব সেগুলোকে আমরা প্রকৃতকোষী বা ইউক্যারিওটিস বলি, আর আদিকোষী প্রাণীগুলোকে আমরা প্রোক্যারিওটিস বা আদিকোষী জীব বলে থাকি। উদাহরণ: শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটস, টেরিডোফাইটস, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম ইত্যাদি উদ্ভিদ কোষ এবং সকল প্রাণী কোষ। প্রকৃতকেন্দ্রিক কোষের যে রাইবোজোম সেগুলো 80S এবং এর নিউক্লিয়াসে যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলো একাধিক থাকে এবং তাতে থাকা ডিএনএগুলো সূত্রাকার এবং পেঁচানো সিঁড়ির মতো। দেখতে দেখতে আমরা আজকের ভিডিওটির শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি শেষ করব কোষের নামকরণ করা সেই হুক সাহেবের একটি উক্তি দিয়ে। ইন দ্য ওয়ার্কস অফ নেচার দ্য ডিপেস্ট ডিসকভারিজ শো আস দ্য গ্রেটেস্ট এক্সেলেন্সেস। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের আলোচনার বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে এবং মনে করো এই ভিডিওটি তোমার অন্য বন্ধুদেরও কাজে আসতে পারবে, তবে তাদের সাথে শেয়ার করতে পারো। তাছাড়া আজকের ভিডিও সম্পর্কিত তোমাদের যদি কিছু বোঝার থেকে থাকে বা কোনো কিছু না বুঝে থাকো সেগুলো কমেন্টে জানতে চেও, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। নতুন নতুন টপিকের আলোচনার ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখানে লাইক দিয়ে নতুন ভিডিও সম্পর্কে আপডেটে থাকতে পারবে। আবার দেখা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আশেপাশের সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ।